রাত 10:45। বসন্ত ঋতু বিদায়ের সময় লগ্ন এসে গেছে। মৃদু ঠান্ডা বাতাসে গা ভাসিয়ে চায়ের কাপ হাতে ব্যালকনিতে বসে আছে অনুভা। পুরনো দৃষ্টি মেলে তাকিয়ে আছে আকাশপানে। তখনই নিঃশব্দে তার পাশে এসে চেয়ার পেতে বসলো অর্থিকা। বোনের উপস্থিতি টের পেয়েও নীরব রইল অনুভা। নড়চড় হলো না তার চোখের মণি। কিয়ৎক্ষণ নীরব থেকে গলা ঝাড়ল অর্থিকা, বলল, কাল অফিসে গিয়ে রিজাইন দিয়ে আসবি। এবার নড়ে চড়ে উঠল অনুভা। ঘাড় ঘুরিয়ে তাকায় বড় বোনের পানে। বাম ভ্রু উঁচিয়ে বলে, কেন? 2 বেলা অন্যের ঝাড়ি খেয়ে এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই তাই। তুই তো বলতি তোর বস খুব রাগী, অযথা সকলের সামনে বকাঝকা করে, অপমান করে। আগে করতো, তবে ইদানিং ধরে আর করে না। কিন্তু তোর হঠাৎ করে কেন মনে হলো যে চাকরিটা আমার ছেড়ে দেওয়া উচিত? আগে যখন ওসব কারণে মন খারাপ করে থাকতি তখন আমার কিছুই করার ছিল না, আমি ছিলাম নিরুপায়। কিন্তু এখন তো আর তেমন পরিস্থিতিতে আমরা নেই। এখন আমিও চাকরি করছি, তাই তুই বরং চাকরিটা ছেড়ে দিয়ে রেস্ট নে, পরে না হয় নতুন কোনো চাকরি খুঁজে নিবি। বিরক্ত হলো অনুভা। বলল, বললাম আর চাকরি পেয়ে গেলাম, এত সহজ? এই চাকরিটা পেয়েছিলাম নাহিয়ান ভাইয়ার সহযোগিতায়, আর তুইও কিন্তু চাকরিটা পেয়েছিস শ্রাবণের সহযোগিতায়। তো আমি আর চাই না কারো সহযোগিতায় কিছু করতে। খুঁজতে খুঁজতে ঠিক এক সময় না এক সময় পেয়ে যাবি। তাছাড়া এখন তুই বিবাহিত মেয়ে, কদিন পর সংসারে পা রাখবি, তাহলে তোর এত কিছু নিয়ে ভাবার কি প্রয়োজন বলতো? এদিকটা না হয় আমি সামলে নেব। অনেক তো হলো দায়িত্ব নেওয়া, আমাদের নিয়ে ভাবা, এবার না হয় আমি সব দায়িত্ব নেই। তুই একা সব দিক সামলাতে পারবি না আপু। নতুন চাকরি, বেতনই বা কত তোর? আল্লাহ চাইলে অবশ্যই পারবো। ছোট বোন হয়ে তুই এতদিন সব সামলাতে পারলে আমি কেন পারবো না? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে অনুভা। কাট কাট গলায় বলে, কিন্তু আমি তো ছাড়ছি না চাকরিটা। বিয়ে যখন হয়েছে সংসারও করব, চাকরিটাও করব। আশা করি শ্রাবণেরও এত কোনো সমস্যা হবে না, কারণ ও সব জেনে শুনেই নিজ থেকে আমায় বিয়ে করেছে। দমল না অর্থিকা। স্পষ্ট ভাষায় বলে উঠল, তুই কি কিছুই বুঝিস না, নাকি না বোঝার ভান ধরে থাকিস বলতো? তোর চাকরি নিয়ে কারো কোনো আপত্তি নেই, আপত্তি হচ্ছে ওই অফিস নিয়ে। তোর মাথায় একবারও প্রশ্ন আসেনি হঠাৎ করে কেন তোর ওই রকচটা বসের ব্যবহার কোমল হলো, কেন তোর প্রতি সহানুভূতিশীল হয়ে উঠলো, কেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল, আর কেনই বা বাবা মাকে এখানে পাঠিয়ে দিল বিয়ের জন্য? আমি বুঝতে চাই না, কারো অনুভূতি সম্পর্কে বোঝার ইচ্ছে নেই আমার। কে আমায় ভালোবাসলো, কে বাসলো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে আমার অনুভূতিটাই সব। আমি ওনার অফিসে কাজ করি, সেই সুবাদে মাস শেষে মাইনে পাই, ব্যাস এতটুকুই। এর বেশি জানার কোনো প্রয়োজন তো দেখছি না আমি। এবার যেন দমে গেল অর্থিকা। অবাক হয়ে তাকিয়ে রইল ছোট বোনের পানে। কয়েক বছরের ব্যবধানে মেয়েটা কেমন বদলে গেল, হয়ে গেল কঠোর। পরিস্থিতি মানুষকে কতটাই না বদলে দেয়। অফিস থেকে ফিরেই ফ্রেশ হয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে তানিম। আফসানা পরম মমতায় ছেলের চুলে বিলি কেটে দিচ্ছেন। কিছুক্ষণ নীরবতার পর তিনি জিজ্ঞেস করলেন, মন খারাপ? না। তাহলে? অনুভার বিয়ে হয়ে গেছে মা। মোটেও চমকালেন না আফসানা, বিপরীতে বললেন, তো? চোখ জোড়া খুলে মায়ের পানে তাকায় তানিম। উদ্বিগ্ন কণ্ঠে বলে, অথচ ওকে আমার ভালো লেগেছিল মা, সেক্ষেত্রে তাকে পাওয়ার কথাও তো আমার। সে কোনো বস্তু বা পণ্য নয়, সে হচ্ছে একজন নারী। নারীকে পেতে হলে তার মন জয় করতে হয়, নারীকে অর্জন করতে হয়। যে তাকে পেয়েছে সে নিশ্চয়ই বিনা পরিশ্রমে তাকে পেয়ে যায়নি। নীরব হয়ে গেল তানিম। ছেলের ভাবভঙ্গি দেখে মুচকি হাসলেন আফসানা। পুনরায় বললেন, একমাত্র ছেলে হওয়ায় যখন যা চেয়েছিস তাই আমরা তোকে দিয়েছি, তাই বলে আস্ত একটা মানুষ চেয়ে বসেইলেই যে তাকে পেয়ে যাবি, এটা ভাবা নিতান্তই বোকামি বাবা। চাইলেই জীবনে সব কিছু পাওয়া যায় না। কিছু জিনিস না পাওয়ার আক্ষেপ মানুষের থাকতে হয়। মেয়েটার ভেতরে তোর জন্য কোনো অনুভূতি নেই, সে শুধু তোকে অফিসের বস হিসেবেই চেনে এবং তেমন দৃষ্টিতেই দেখে।
এর চেয়ে বেশি কিছু নয়। এটা তাকে তোর জন্য সৃষ্টি করেনি, তাকে যার জন্য সৃষ্টি করা হয়েছিল সে তাকে নিজের করে পেয়ে গেছে, তাই ভুলে যায় সেসব। আমার তানিম তো মোটেও এমন নয় যে একটা মেয়ের জন্য সে কষ্ট পাবে, তাই না? পূর্বের ন্যায় নীরব থাকে তানিম। তার ভেতরে যে কি ঝড় বয়ে যাচ্ছে তা কি টের পাচ্ছে মা? সপ্তাহ পেরিয়ে গেল একটি। বোনের বিভিন্ন যুক্তি তর্কে ক্লান্ত হয়ে অবশেষে চাকরিটা ছেড়েই দিল অনুভা। আজ শুক্রবার বিকেল হতে না হতেই বাড়িতে এসে প্রবেশ করলো একজোড়া দম্পতি। তাদের দেখেই অদরায় হাসি ফুটে উঠল অর্থিকা এবং সুফিয়ার। সোফায় এসে বসতেই চা বিস্কুট ফলমূল এনে তাদের সামনে রাখলো মাজেদা। দেখেই বোঝা যাচ্ছে ওনারা যে আসবেন তা যেন উপস্থিত সকলেই আগে থেকেই জানতো। সুফিয়া কথা বলছেন হানিফ শেখ এবং শান্তার সঙ্গে। চট করে ঘরে এসে অনুভার সম্মুখে দাঁড়ালো অর্থিকা। বিছানায় বসে তাইমের সঙ্গে গল্প করছে অনুভা। বোনকে হন্তদন্ত হয়ে প্রবেশ করতে দেখে মাথা উঁচু করে তাকালো। প্রশ্ন করার আগেই অর্থিকা বলে উঠল, তোর শ্বশুর শাশুড়ি এসেছে, তৈরি হয়ে বসার ঘরে আয়। চমকায় অনুভা। প্রশ্ন করে, হঠাৎ ওনারা এই সময়? হ্যাঁ, তুই তৈরি হ তাড়াতাড়ি। শ্রাবণও কি এসেছে? না, শুধু ওনারা দুজন। এত প্রশ্ন না করে চুপচাপ আয় তো। বলেই তাইমের হাত ধরে কক্ষ ত্যাগ করলো অর্থিকা। বিপাকে পড়ে গেল অনুভা। হুটহাট চলে আসার মতো মানুষ তো ওনারা নন, তবে এ সময় কেন এলো? অলসতা ঝেড়ে ফেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো অনুভা। বাড়িতে পরিহিত কাপড় পরেই তো আর তাদের সামনে যাওয়া যায় না, তাই আলমারি খুলে বাহিরে পড়ার জন্য থ্রি পিস নিয়ে তৈরি হতে চলে গেল। অর্থিকা এসেও বসলো সোফায়। তাইমকে দেখতেই তাকে টেনে নিজের কাছে নিয়ে এলেন শান্তা। মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, ও কি ওর বাবার চেহারা পেয়েছে নাকি? কিছুটা অপ্রস্তুত হলো অর্থিকা, কিন্তু তা বুঝতে দিল না ওনাদের। অধরে হাসি ফুটিয়ে উত্তর দিল, হ্যাঁ। অপরিচিত নারীটির পানে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল তাইম। বাচ্চা শান্তার খুবই পছন্দের। ছেলেরা যখন ছোট ছিল তখন সব কাজকর্ম ফেলে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন শুধু তাদের পানে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছেলেগুলো কতই না বড় হয়ে গেল। তৈরি হয়ে মাথায় ঘোমটা টেনে উপস্থিত হলো অনুভা। শ্বশুর শাশুড়িকে সালাম জানিয়ে কুশলাদি বিনিময় করল। শান্তা হাতের ইশারায় পুত্রবধূকে পাশে বসার ইঙ্গিত দিলেন। আহ্লাদি কণ্ঠে বললেন, এই তো এসে গেছে আমার বৌমা। তা কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ আন্টি। মুহূর্তেই কপালে ভাঁজ পড়ল শান্তার। কৌতূহলী কণ্ঠে শুধালেন, কে আন্টি? কিসের আন্টি? মা বলো, কি হলো বলো। ঘাবড়ে গেল অনুভা। নিজের মায়ের পানে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। সুফিয়া চোখের ইশারায় মেয়েকে তাই করতে বললেন। মা মেয়ের পুরো দৃশ্যটা দৃষ্টিগোচর হলো শান্তার। মৃদু হেসে বললেন, হুটহাট আরেকজনকে মা ডাকা একটু কেমন জানি দেখায়, তাই না? তাহলে আপাতত থাক, এখনই আমাকে তোমার মা ডাকতে হবে না। তুমি বরং আমায় শাশুড়ি মা বলেই ডেকো। যখন পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবে তখন আর শাশুড়িটা কেটে দিবে। ভদ্র মহিলার এত সুন্দর মনোভাবে ভেতর থেকে প্রশান্তি অনুভব করলো অনুভা। মনে মনে ভাবল, যেই পুরুষের মা এত সুন্দর অমায়িক একজন মানুষ, সেই পুরুষের এমন সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হওয়াটাই তো স্বাভাবিক। কথার মাঝখানে হানিফ শেখ বলে উঠলেন, সে তোমাকে যা ইচ্ছে রাখুক, তবে আমায় কিন্তু তুমি এখন থেকেই বাবা বলে ডাকবে অনুপমা। আর তা এখন থেকেই। এক বাবা হারিয়েছে তো কি হয়েছে, আজ থেকে আমি তোমার আরেকটা বাবা। এবারও প্রতি উত্তরে মাথা নাড়ল অনুভা। জড়তায় কণ্ঠস্বর যেন রোধ হলো তার। শান্তা বললেন, আজ এখানে আমাদের আসার মূল কারণ হচ্ছে অনুভা মা। আমরা আমাদের পুত্রবধূকে নিজের সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে এসেছি। অবাক হয় অনুভা। সুফিয়া বিচলিত কণ্ঠে বলেন, আপনাদের বাড়ির বউ আপনারা নিয়ে যেতেই পারেন, আমরা আর কি বলবো। ভেতরে ভেতরে শ্রাবণের ওপর রাগ জমা হয় অনুভার। কি শুরু করলো এই ছেলেটা? তার মতামত ছাড়াই হঠাৎ এসব সিদ্ধান্ত নেওয়ার সাহস পাচ্ছে কোত্থেকে সে? অনুভা ইতস্তত করে বলল, বিয়ে হওয়ার সপ্তাহখানেক হলো, আজই ও বাড়িতে। তাছাড়া বিয়েটা তো। কথার মধ্যিখানেই তাকে থামিয়ে দিল হানিফ শেখ। কমল স্বরে বলতে লাগলেন, বাড়িটি যে খুব ফাঁকা ফাঁকা লাগে মা। ছোটো ছেলে ভিন দেশে, আর বড়টা সে তো নিজের চাকরি আর নিজেকে নিয়েই ব্যস্ত থাকে সর্বদা। খাওয়ার সময় ব্যতীত তাকে আর দেখা যায় না তেমন। বাড়িতে আমরা দুজন বয়স্ক মানুষ, এমন করে কি আর ভালো লাগে?
শ্রাবণকে সেই কবে থেকে বিয়ের চাপ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই ছেলে স্পষ্ট করে বলে দিল তোমায় ছাড়া নাকি আর কাউকে এসে বিয়ে করবে না। তখন ওর মা বললো তোমার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিতে। তখন ছেলে আবার বলে তুমি নাকি বিয়ের জন্য এখনই প্রস্তুত নও, যখন প্রস্তুত হবে তখনই তোমার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবে। তখন আমাদের আর কি করার থাকে বলো তো? উপস্থিত সকলেই ভদ্রলোকের কথায় অবাক হয়। এই ছেলে বাবা মায়ের সামনেও এতটা স্পষ্টভাষী, এভাবে কেউ সবটা বলে দিতে পারে? তবে অনুভা বোঝে এই পুরুষটির ভালোবাসা। পুরুষ যদি কোনো নারীকে সত্যিকারের ভালোবাসে তবে তার কথা বাবা মায়ের সম্মুখে বলতে কখনোই সে দ্বিধাবোধ করে না, যার প্রমাণ স্বয়ং শ্রাবণ। হানিফ শেখ পুনরায় বললেন, শ্রাবণ এই বিষয়ে জানে না, ওকে জানালেও কিছুতেই রাজি হতো না। তোমার মতামত ছাড়াও তোমার উপর কিছু চাপিয়ে দিতে চায় না। আমরা কিন্তু চাই না, তবে অনেক আশা নিয়ে যে এখানে এসছি মা, খালি হাতে ফিরিয়ে দিও না। নতুন পরিবেশে তোমার কোনো অসুবিধা হবে না, যখন ইচ্ছে তখনই মা বোন আর এই মিষ্টি বাচ্চাকে দেখতে চলে আসতে পারবে। আমাদের তরফ থেকে কোনো মানা নেই। ওনারা যে আজই অনুভাকে নিতে আসবেন তা অর্থিকা জানতো না, তাই সে বলে উঠল, বিয়েটা হয়তো পারিবারিকভাবেই হয়েছে, তাই বলে এভাবে শ্বশুর বাড়িতে যাওয়াটা কেমন দেখায় না? আপনাদেরও নিশ্চয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, তাই আমাদের যদি একটু সময় দিতেন আঙ্কেল, তাহলে না হয় যতটা পারি একটা দিন একটু আয়োজন করে। হানিফ শেখ সৌজন্য হেসে বললেন, তার কোনো প্রয়োজন নেই মা, বিয়ে হয়ে গেছে। এখন যা অনুষ্ঠানের আয়োজন করার তা আমরাই করব, তোমাদের এ নিয়ে ভাবতে হবে না। আমরা আজই ওকে নিয়ে যেতে চাই। আপনাদের কোনো আপত্তি নেই তো আপা? অনুভব মা, তোমার তোমার কোনো আপত্তি নেই তো? আর যদি থাকে তাহলে বলতে পারো, আমরা কিচ্ছু মনে করবো না। শেষের কথাটা অনুভাকে উদ্দেশ্য করেই বললেন তিনি। মা আর বোনকে ফেলে কিছুতেই অনুভা হুটহাট করে অন্য কোথাও চলে যেতে চায় না। কি করে তাদের এভাবে ফেলে রেখে নিজের সুখের দিকে ধাবিত হবে? এ যে তার পক্ষে সম্ভব নয়। কিছু বলতে চাইল অনুভা, ওনারা কষ্ট পাক তবুও সে নিজের মতামত জানাবে, কিন্তু সুফিয়া তখনই বলে উঠলেন, ওর কোনো আপত্তি নেই, আপনারা নিয়ে যেতে পারেন। অর্থিকাও মায়ের সঙ্গে সম্মতি জানালো। আশানুরূপ উত্তর পেয়ে খুশি হয়ে গেল দম্পতি যুগল। ব্যাগ গোছানোর জন্য সময় দেওয়া হলো তাকে, তাই নীরবে ঘরে চলে এলো অনুভা। তার পিছু পিছু অর্থিকাও এলো। বোনকে একান্ত পেয়েই রাগ ঝরার প্রয়াস চালালো অনুভা। চাপা ক্ষোভে বলল, সমস্যা কি তোর? হুটহাট আমার অনুমতি ছাড়া আমার ব্যাপারে তুই কেন সিদ্ধান্ত নিচ্ছিস বলতো? সাপের 5 পা দেখেছিস তুই না? চাকরিতে ঢুকে চোখে সর্ষে ফুল দেখছিস? হঠাৎ বিয়ে দিয়ে দিলি, এখন আবার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবি? ভাবেলেশীনভাবে বিছানার আয়েশ করে বসলো অর্থিকা। বলল, তো কি, তোর নড়বড়ে মতামতের জন্য অপেক্ষা করব? তোর মতামত চাইতে গেলে সেই তো বলতে আমি বিয়ে করব না, তোমাদের ছেড়ে আমি যাব না। কেন যাবি না? সংসার কি পৃথিবীতে আর মেয়েরা করে না? শ্রাবণের মতো স্বামী আর অমন শ্বশুর বাড়ি পেয়েছিস বলে শুকরিয়া আদায় কর। আপু, রাগ না দেখিয়ে তৈরি হ যা। প্রচণ্ড রাগ হলো অনুভার। এ কাদের জন্য সে এত কিছু ভাবল, যারা কিনা তার যাওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে? বিড়বিড় করে বলতে লাগলো অনুভা, ঠিক আছে, থাকবোই না এখানে, চলেই যাব আমি, কাউকে দরকার নেই আমার। বলতে বলতে ব্যাগ গোছাতে লাগলো সে। বোনের রাগ দেখে নিঃশব্দে হাসলো অর্থিকা। আজ অনেকদিন বাদে মেয়েটিকে রাখতে দেখল সে। দিনকে দিন পরিস্থিতির চাপে পড়ে কি কঠিন খোলসেই না আবদ্ধ হয়ে গিয়েছিল। এবার যদি জীবনে তার সুখ আসে, যদি পারে এই শক্ত খোলস থেকে বেরিয়ে পুরনো অনুভা রূপে ফিরে আসতে। 9:30 বাজতেই বাড়ির ভেতর প্রবেশ করলো শ্রাবণ। ড্রয়িং রুমে পা ফেলতেই দেখা মিলল সোফায় বসে থাকা মায়ের। ক্লান্ত কণ্ঠে বলল, খেতে দাও মা, একেবারে খেয়ে দে তারপর ঘরে চলে যাই। পুত্রের কথায় বিশেষ গুরুত্ব দিলেন না শান্তা। ব্যস্ত কণ্ঠে বললেন, পারবো না, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে এসে নিজে খেয়ে নে। হঠাৎ মায়ের এমন আচরণে চমকায় সে। বলল, তোমার আবার কি হলো? কি হবে? তাহলে এভাবে বলে কেন? ভালো করেই তো বলেছি, কোনো নিয়ম কানুনের বালাই নেই। বাইরে থেকে এসেই মা খাবার দাও, ফ্রেশ হওয়ার আগে কোনো খাবার নেই, ঘরে যা। তোমার গায়েও বাবার বাতাস লেগেছে মনে হচ্ছে। পুত্রের কথায় চোখ পাকিয়ে তাকালেন শান্তা। মায়ের চাহনিতে আর কথা বাড়ায় না শ্রাবণ। গুনগুন আওয়াজে ঠোঁটের আগায় গান তুলে পা বাড়ায় নিজ কক্ষের দিকে। হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে চলে গেল পরনের পোশাক বদলাতে। তার কয়েক মিনিট অতিক্রম হতেই তোয়ালে হাতে বেরিয়ে এলো বাথরুম থেকে। সম্মুখে তাকাতেই দৃষ্টিগোচর হলো একজন শাড়ি পরিহিত রমণীকে। মেয়েটি দরজার দিকে সোজা হেঁটে যাচ্ছে। তৎক্ষণাৎ ভুরুযুগল কুঞ্চিত হলো শ্রাবণের। কপালে সরু কয়েকটা ভাঁজের উৎপত্তি ঘটল।
পেছন অংশ দেখেই অতি সহজে যেন চিনে ফেলল রমণীটিকে। অস্পষ্ট সুরে বলে উঠল, নোভা। পাজোড়া থমকে গেল অনুভার। পেছন ফিরে তাকাতেই মিলিত হলো দুজোড়া দৃষ্টির। শুকনো ঢোক গিলল শ্রাবণ। পল্লব ঝাপটালো বেশ কয়েকবার। ঠিক দেখছে তো সে? এ কি সত্যি অনুভা? তার সম্মুখে অনুভা দাঁড়িয়ে আছে, কিন্তু এ কি করে সম্ভব? এই মুহূর্তে নতুন বধূর ন্যায় স্বামীর সম্মুখে দাঁড়িয়ে লজ্জায় অনুভার লাল নীল বর্ণ ধারণ করা উচিত, তবে তা যেন তার জন্য খাটল না। ভেতরে ভেতরে সে ক্ষিপ্ত, বিরক্তির সহিত বলল, হাঁ করে তাকিয়ে আছো কেন? কখনো দেখোনি? তুমি কি সত্যি এখানে দাঁড়িয়ে আছো নোভা? কই না তো, নিশ্চয়ই তুমি কল্পনা দেখেছো। কথাটা বলেই নিরস মুখে বিছানায় এসে বসলো অনুভা। এতক্ষণ সে বারান্দায় দাঁড়িয়েছিল। সেখান থেকে শাশুড়ির কাছে যাওয়ার উদ্দেশ্যে দরজার দিকে এগোলেও এখন আর গেল না। পূর্বের স্থানীয় ঠায় দাঁড়িয়ে রইল শ্রাবণ। নিজের চোখে বিশ্বাস করাতে যেন কষ্ট হচ্ছে তার। অনুভা ও এখানে এলো কোত্থেকে? আচ্ছা, হুটহাট যেখানে সেখানে মেয়েটাকে দেখার অসুখ হলো নাকি? মাথা দুদিকে ঝাঁকিয়ে বিছানায় আরেক পাশে বসে পড়ল শ্রাবণ। আশ্চর্যিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুমি এখানে কি করে নোভা? কখন এলে? এই তো 7টা 7:30 নাগাদ। হঠাৎ কখন এলে? কিভাবে এলে? তোমারটাকে একা থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, তাই তোমার বাবা মা গিয়ে ধরে বেঁধে নিয়ে এলো আমায়। সিরিয়াসলি শ্রাবণ, তুমি এতটা ঠোটকাটা স্বভাবের, বিয়ে করতে না করতে বউ পাগল হয়ে গিয়েছো তুমি। মনে মনে হাসলো অনুভা, কিন্তু বাইরে নিজেকে রাখলো যথেষ্ট গম্ভীর। শ্রাবণের ভাবভঙ্গি দেখে তার মনে কি চলছে তা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু বেচারা যে ঘোরের মধ্যে আছে তা খুব টের পেল অনুভা। তাকে আরও ঘাবড়ে দিতে বলে উঠল, তা কোথায় ছিলে এতক্ষণ? গাড়ি তো তোমার গ্যারেজেই পড়ে আছে। তাহলে নতুন কাউকে পেয়েছো নাকি যার সঙ্গে এত টাইম স্পেন্ড করলে? হ্যাঁ? থতমত খেয়ে গেল শ্রাবণ। মিনমিনে স্বরে বলল, কি বলো এসব? আমি তো লেকের কাছাকাছি ছিলাম। কার সঙ্গে? বন্ধু। সত্যি বন্ধু নাকি বান্ধবী? তুমি কি আমায় সন্দেহ করছো না ভা? সন্দেহ করা উচিত নয় বলছো? অবশ্যই নয়। নিরুত্তর রইল অনুভা। প্রসঙ্গ বদলালো শ্রাবণ। ক্ষীণ স্বরে বলল, বাবা মা যে তোমাকে নিয়ে আসতে যাবে এই প্রসঙ্গে সত্যি কিছু জানতাম না আমি। ওরা তোমায় জোর করে নিয়ে এসেছে তাই না? তুমি কি রাগ করেছো? পুরনো দৃষ্টিতে পাশে বসা ছেলেটির পানে তাকায় অনুভা। চোখে মুখে তার অপরাধবোধ বিরাজমান। বলল, রাগলে কি করবে তুমি? রাগ ভাঙাবো। কিভাবে? আদর করে। ভরকে গেল অনুভা। গম্ভীর মুখে কি করে এসব কথাবার্তা বলতে পারে এই ছেলেটা? দৃষ্টির সঙ্গে সঙ্গে সরিয়ে নিল। অস্বস্তি জেঁকে ধরল তাকে, যা খুব ভালো করেই খেয়াল করলো শ্রাবণ। মনে মনে ভারী মজা পেল। তখনই নিচ থেকে ডাক এলো শান্তার। গলা উঁচিয়ে ডাকছেন, মেহু, এই মেহু। আসছি মা। বলেই বসা থেকে উঠে দাঁড়ায় শ্রাবণ। অনুভার পানে তাকিয়ে বলে গেল, মা ডাকছে, তুমি বসো, আমি আসছি। সিঁড়ি বেয়ে নিচে নেমে আশেপাশে খুঁজতেই মাকে খাবার টেবিলের সামনে পেয়ে গেল শ্রাবণ। পুত্রের জন্য খাবার বাড়ছে শান্তা। তাকে আসতে দেখেই বললেন, খিদে লেগেছে বলে তখন চেঁচামেচি করলি, আর এখন ঘর থেকে বেরিয়ে হচ্ছিস না, ব্যাপার কি? তোমরা আমায় না জানিয়েই নোভাকে আনতে চলে গেলে, এটা কি ঠিক করলে মা? জোর করে একটা মেয়েকে অপরিচিত পরিবেশে না ফেলা কি উচিত হলো বলো? বেশ করেছি, এনেছি। ছেলের বউ থাকতে বাড়িতে একা একা বসে থাকবো কেন? তাই বলে? কথার মধ্যিখানে ছেলেকে থামিয়ে দিলেন শান্তা। ধমকের সুরে বলে উঠলেন, চুপ থাক তুই। তোর বেশি সমস্যা হলে আমি আমার বৌমাকে অন্য ঘরে পাঠিয়ে দিব। তারপর শাশুড়ি বৌমা মিলে সারা রাত বসে বসে গল্প করব। মায়ের কথায় আটকে উঠল শ্রাবণ। আমতা আমতা করে বলল, অন্য ঘরে যাওয়ার প্রসঙ্গ কোত্থেকে আসছে? আমার বউ আমার সঙ্গেই থাকবে, তুমিও না মা। মুস্কি হাসেন শান্তা, বলেন, এবার খেয়ে নে তাড়াতাড়ি। দাঁড়াও, ওকে ডেকে আনি। আমি আমার বৌমাকে খাইয়ে দেই ঘরে পাঠিয়েছি, বুঝলি? এখন তুই খেলে আমি ঘুমাতে যাব। আর কথা বাড়ালো না শ্রাবণ। চুপচাপ বসে পড়ল খেতে। চাঁদের আলোয় আলোকিত চারদিক। খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে অনুভা। শ্রাবণের ঘরের এই বারান্দাটা একদম খোলামেলা। বিশাল বড় বারান্দায় একপাশে সারিবদ্ধ কয়েকটা ফুলের গাছ। পরিবেশটা মনোযোগ সহকারে উপভোগে ব্যস্ত অনুভা। তখনই পেছন থেকে কেউ তাকে আলতো করে জড়িয়ে ধরল। পুরুষালী স্পর্শে কেঁপে উঠল মেয়েটির দেহ, যা সহাস্যে টের পেল শ্রাবণ। ঘাড়ে থুতনি ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, হায় হায় নোভা, আমি তো তোমায় জড়িয়ে ধরলাম, এবার কি হবে? প্রতিউত্তর করতে পারল না অনুভা। কণ্ঠনালী তার কাঁপছে।
মস্তিষ্ক থেকে হারিয়ে গেছে শব্দমালা। গোপনে নিঃশব্দে হাসল শ্রাবণ। হাতের বাঁধন শক্ত করলো আরও। আলতো করে চুমু এঁকে দিল স্ত্রীর উন্মুক্ত ঘাড়ে। সর্বাঙ্গ কেঁপে ওঠে অনুভার। চটজলদি শরীরে সর্বশক্তি দিয়ে শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর তার মুখোমুখি ফিরে কোমর ঠেকিয়ে দেয় রেলিংয়ে। মুচকি হাসে শ্রাবণ। এগিয়ে গিয়ে রেলিংয়ের হাতলে দুহাতে দুদিকে রেখে স্ত্রীকে ফের আবদ্ধ করে নিজের বাহুডোরে। তৎক্ষণাৎ তীক্ষ্ণ কণ্ঠে অনুভা বলে ওঠে, একদম অসভ্যতম করার চেষ্টা করবে না। কি করবে করলে বলো। থতমত খেয়ে গেল অনুভা। আমতা আমতা করে বলল, কেন করবে? বিয়ে হতে না হতে অসভ্যতামি করতে হবে কেন? হুম, ভুল বললে। বিয়ের আগে করলে তো অসভ্যতামি হতো, কিন্তু আমি তো বিয়ের পর করছি, তাই এটা হচ্ছে আদর ভালোবাসা। এবারও দমে গেল অনুভা। খুঁজতে লাগলো যুক্তি। গাঢ় দৃষ্টিতে মেয়েটিকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল শ্রাবণ। পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো খোলা, মৃদু বাতাসে এলোমেলোভাবে ছড়িয়ে আছে তা। পরনে সবুজ রঙের কাতান শাড়ি, চোখের নিচে ডার্ক সার্কেল, কপালের বাম দিকে দু একটা ছোট ছোট পিম্পল। দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন ধরেই যত্ন নেয় না এই সুন্দর মুখশ্রী। নারী যতই রূপবতী হোক না কেন, নিজের যত্ন না নিলে সেই রূপ কি আর ঝমকায়, বরং ভাটা পড়ে মলিনতায়। শখের নারীর এত এত অপূর্ণতায় শ্রাবণের চোখ গিয়ে আটকালো মেয়েটির ডান গালের মাঝে ছোট্ট তিলের ওপর। আচমকা সেখানে গাঢ় চুম্বন বসালো শ্রাবণ। তার এহেন কাণ্ডে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল অনুভা। ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল এই অসভ্য ছেলেটির পানে। নিঃশব্দে হাসল শ্রাবণ। কানের কাছে মুখ নিয়ে অভিযোগের সুরে বলল, নিজের প্রতি এতটা অযত্ন কেন নোভা? এসব অযত্ন কিন্তু আর চলবে না। আগে যা হয়েছে হয়েছে, আমার কাছে এসব একদম চলবে না, ঠিক আছে? শুকনো ঢোক গিলে ওপর নিচ মাথা নাড়ায় অনুভা। অধরে হাসি রেখেই দুজনার মধ্যে দূরত্ব তৈরি করে নেয় শ্রাবণ। ঘরের দিকে পা বাড়িয়ে কোমল স্বরে বলে, ঘরে এসো, ঘুম পাচ্ছে। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগেই। ঘড়ির কাঁটায় 7:30 বাজতেই তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে ফ্ল্যাট থেকে বের হলো অর্থিকা। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখা মিলল ফায়াজের। বাইকের ওপর বসে মাথায় হেলমেট পরছে। তাকে পাশ কাটিয়ে গেটের দিকে পা বাড়াতেই ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর, অফিসে যাচ্ছ নাকি অর্থিকা? থামলো অর্থিকা। অধরে সৌজন্য হাসি টেনে উত্তর দিল, হ্যাঁ, তুমি? আমিও। এত সকালে তো সহজে রিক্সা পাওয়া যায় না, তাহলে যাবে কি করে? একটু হাঁটলেই পাওয়া যাবে। এত কষ্ট করার কী প্রয়োজন? এসো, আজ আমি বরং তোমায় লিফট দিই। তার প্রয়োজন নেই, আমি রিক্সা করে চলে যেতে পারবো। কেন, আমার সঙ্গে গেলে কি কোনো অসুবিধা হবে? অসুবিধে অবশ্যই হবে। পরপুরুষের বাইকে কিছুতেই উঠতে চায় না অর্থিকা, তবে মনের কথা মনের ভেতর গোপন রেখেই বলল, তেমন কিছু না, আসছি আমি। আর বিলম্ব না করে দ্রুত স্থান ত্যাগ করলো সে। তার যাওয়ার পানে স্থির দৃষ্টি রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইকে স্টার্ট দিল ফায়াজ। বাইকে কিছু সমস্যা হওয়ার কারণে তা গ্যারেজে দিয়ে এসেছিল সপ্তাহখানেক আগে, কিন্তু ব্যস্ততার কারণে সেখান থেকে আর আনাই হচ্ছিল না। তবে গতকাল রাতে গিয়েই বাইকটা বাড়ি নিয়ে এসেছে ফায়াজ। বাইক ছাড়া যাতায়াতে যে খুব সমস্যা হয় তার। সকালের নাস্তার পাট চুকিয়ে আবারও রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছেন শান্তা। অনুভা এসে দাঁড়ালো রান্নাঘরের দোরগোড়ায়। কিয়ৎক্ষণ শাশুড়িকে পর্যবেক্ষণ করে বলল, এই সময় আবার রান্না কেন করছেন মা? হাতের কাজ করতে করতেই শান্তা উত্তর দিলেন, আজ বাড়িতে তোমার খালা শাশুড়ি আর তার পুরো পরিবার আসছে। প্রায় 1 বছর পর তারা আসতে চলেছে এ বাড়িতে। একটু আয়োজন না করলে কি হয় মা? মৃদু হেসে শাশুড়ির পাশে এসে দাঁড়ায় অনুভা। কোমল স্বরে বলে, কি করতে হবে বলুন, আমিও আপনাকে হেল্প করি। করবে? করো তবে। সায় জানালো শান্তা। মনে মনে বেশ তৃপ্তও হলেন বটে। যাক, অবশেষে পুত্রবধূ তো পেলেন তিনি। আজ ক্লাস না থাকায় বাড়িতে রয়ে গেল শ্রাবণ। নাস্তা সেরে ঘরে এসে বইয়ে মুখ গুজে বসে আছে সে। হানিফ শেখ পুত্রের কক্ষের সামনে এসে ভেতরে ঢোকার অনুমতি চাইলেন। সোজা হয়ে বসলো শ্রাবণ। অনুমতি দিতেই ভেতরে প্রবেশ করলেন হানিফ শেখ। সচরাচর পুত্রের ঘরে আসেন না তিনি, তাই ওনাকে দেখে খানিকটা চমকালো শ্রাবণ। হানিফ শেখ এসে বসলেন সিঙ্গেল সোফাটায়। সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করলেন, শুনেছিস বাড়িতে যে তোর আজ খালা আসবে? কই না তো। না শোনারই কথা। বাড়ির খোঁজ খবর তো রাখিস না। যাই হোক, তোর খালা কিন্তু একা নয়, বরং তার পুরো গোষ্ঠী নিয়ে আসছে সঙ্গে। ও, তা হঠাৎ করে? হঠাৎ না, প্ল্যান করে আসছে। তোর মা তো আবার ভাই বোন অন্তপ্রাণ। হ্যাঁ, তাই তার বোনের কাছে আগে ভাগেই সব কিছু বলে দেয়।
তোর বিয়ের কথাটাও বলে দিয়েছে, এমনকি তোর বউকে যে বাড়িতে নিয়ে এসছে সেটাও রুবির বুদ্ধিতেই। যদিও ব্যাপারটা আমি গতকাল রাতে ধরতে পেরেছিলাম। শ্রাবণ নিরুত্তর। কথাটা শুনে কিছু একটা ভাবতে বসেছে। হানিফ শেখ পুনরায় বললেন, তোর মামা খালাদের স্বভাব তো আবার ভালো না। অন্যের ভুল আর খুঁত টেনে টেনে বের করে সমালোচনা করা তাদের স্বভাব। তাই ওরা এলে বৌমার সাথে সাথে থাকবি। আর সে যখন বলা তো যায় না, কখন কি বলে কষ্ট দিয়ে ফেলে মেয়েটাকে। আমার ব্যাপারটা অত সুবিধার মনে হচ্ছে না। নইলে যে সারা বছরের ব্যস্ততার কারণে বোনকে দেখতে আসতে পারে না, সে কিনা হুট করে চলে আসবে। বউ ভাতের সময় এলেই তো দেখতে পাবে বউকে, তাই না? হানিফ শেখ এবার কণ্ঠ আরও নিচু করে বললেন, তোর মা তোর খালার জায়ের মেয়েকে পছন্দ হয়েছিল বলেছিল না, ওই যে মেয়েটা যাকে তোর সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ, সে আবার কি করলো? সে কিছুই করেনি, করেছে তোর খালা। তোর মায়ের ব্রেইন ওয়াশ করে নিজের জায়ের মেয়েকে তোর ঘাড়ে পোষাতে চেয়েছে। তোর মাকে তো চিনিসই, বোন যা বলবে তাই বিশ্বাস করে নেবে। তাই ওরা এলেই অনুভব মাকে কিন্তু একা ওদের সামনে ছাড়বি না। কে জানে কখন কি হয়। চিন্তা করো না, এই দিকটা আমি সামলে নিব। এটা জানাতে এসেছিলাম। কি যেন করছিলি কর, আমি যাই এক কাপ চা খেয়ে আসছি। বলেই বসা থেকে উঠে গেলেন হানিফ শেখ। প্রস্থান করার জন্য কয়েক পা এগোতেই পিছু ডেকে প্রশ্ন করল শ্রাবণ, সৌ কবে ফিরবে বাবা? বলেছে কিছু? জিজ্ঞেস করে নে। ওর অনুপস্থিতিতে বিয়ে করে নিয়েছে বলে রাগ করে আছে, কল ধরছে না। নিঃশব্দে হেসে পুত্রের কক্ষ ত্যাগ করলেন হানিফ শেখ। এই দুই ভাইয়ের মধ্যে দুদিন পরপরই মান অভিমানের লেগে থাকে, আবার হুট করেই একসঙ্গে মিলে যায় তারা। তবুও হানিফ শেখ খুশি। যেই যুগে ভাই ভাইয়ের মধ্যে সহজে মিলমেশ থাকে না, সেখানে ওনার ছেলে দুটো তো আলাদা, একেবারে ভাই অন্তপ্রাণ যেন। সারাটা জীবন তারা এভাবে মিলেমিশে থাকলেই হলো। শাশুড়ির সঙ্গে দুপুরে রান্নাবান্না শেষ করে ঘরে এলো অনুভা। আসার পথে নতুন শাড়ি আর গহনা বাক্স পুত্রবধূর হাতে ধরিয়ে দিয়েছেন শান্তা। ঘরে এসে বিছানার ওপর বাক্সগুলো রেখে শাড়িটা নিয়ে বাথরুমে প্রবেশ করলো অনুভা। সোফায় বসে স্ত্রীর সম্পূর্ণ কার্যক্রম আর চোখে পর্যবেক্ষণ করে আবারও মোবাইলের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করলো শ্রাবণ। কিছুক্ষণের মধ্যেই গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো অনুভা। চুলে আধ ভেজা তোয়ালে জড়ানো, শাড়ির আঁচলটাও বেশ এলোমেলো তার। আয়নার সম্মুখে দাঁড়িয়ে কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটি। উন্মুক্ত ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু পানি। ব্লাউজের কিছু অংশ ইতিমধ্যে ভিজে গেছে। কুচি ঠিক করে আয়নায় চোখ রাখতেই দৃষ্টিগোচর হলো শ্রাবণকে। এক দৃষ্টিতে ছেলেটি তাকিয়ে আছে তার পানে, ঘোর লাগা দৃষ্টি। দৃষ্টির অর্থ আজ করতে পেরেই মিইয়ে গেল অনুভা। রক্তশূন্য হয়ে উঠল ওষ্ঠদ্বয়। জিভ দিয়ে ওষ্ঠদ্বয় ভিজিয়ে প্রশ্ন ছুড়ল, হাঁ করে তাকিয়ে আছো কেন? আগে কখনো দেখোনি আমায়? নিঃশব্দে হাসল শ্রাবণ। বসা থেকে উঠে এগিয়ে এলো স্ত্রী অতি নিকটে, বাহু ধরে তাকে ঘুরিয়ে নিল নিজের দিকে। নেশালো কণ্ঠে বলল, দেখেছি, তবে এমন রূপে আগে কখনো দেখা হয়নি। নিজেকে কন্ট্রোল করা তো রীতিমতো অসম্ভব হয়ে যাচ্ছে নোভা, কি করি বলো তো? হৃদস্পন্দন যেন বেড়ে গেল অনুভার। গলা শুকিয়ে আছে বরংবার। তার লাজে রাঙ্গা মুখটি দেখে কোমর জড়িয়ে ধরল শ্রাবণ। টেনে নিল নিজের অতি নিকটে, মুখ ডোবালো উন্মুক্ত গলায়, শুষে নিল বিন্দু বিন্দু পানি। শ্বাসরোধ হয়ে এলো অনুভার। খিস মেরে বন্ধ করে নিল নিজের আখি যুগল। স্ত্রীর মুখ ফানে চাইল শ্রাবণ। অধর প্রশস্ত হলো। কি মোহনীয় না লাগছে মেয়েটিকে। নিজেকে জোরপূর্বক সামলে নিয়ে সরে এলো স্ত্রীর নিকট হতে। সৃষ্টি করলো দুজনার মধ্যকার দূরত্ব। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে ভাবেলেশীন দাঁড়িয়ে রইল শ্রাবণ। অনুভা পিটপিট করে চোখ মেলে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ মিলিত হলো দুজনার দৃষ্টি। শ্রাবণ শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি তো ভারী লজ্জাবতী নারী। এমন করে লজ্জা পেলে কি চলবে? সঠিক সময়ে আমাদের বিয়ে হলে দেখা যেত একটা বাচ্চা স্কুলে যাচ্ছে আর একটা তোমার পেটে। ডাউনলোড হবে হবে ভাব। সেখানে বিয়ে হলো কিনা সেই দিন মাত্র, তার উপর এই রোম্যান্টিক মোমেন্টে এত লাজ আর কাঁপাকাঁপি। তোমাকে নিয়ে আর পারি না মেয়ে। শেষের কথাটা আফসোসের সুরে বলে খাবারের কাছে চলে গেল শ্রাবণ। কাবাডের দরজা খুলে ড্রয়ার থেকে সাদা কাগজের একটি খাম বের করে আবারও এগিয়ে এলো অনুভার নিকট। খামটা বাড়িয়ে দিল তার দিকে। ভুরুজরা কুঁচকে গেল অনুভার। তার মুখে প্রশ্নের ছাপ দেখে মুচকি হাসে শ্রাবণ। জিজ্ঞেস করে, ধরছো না কেন? খামটি ধরল অনুভা। ঘুরিয়ে ঘুরিয়ে খামটি দেখে প্রশ্ন করলো, কি আছে এতে? তোমার দিনমোহরের টাকা। দিনমোহর পরিশোধ না করে স্ত্রীকে ছোঁয়া দেওয়ার বৈধ না, তাই পুরোটাই পরিশোধ করে দিলাম। এই ক্ষেত্রে আমি কোনো বাধা চাই না নোভা। বলেই পূর্বের স্থানে গিয়ে বসল শ্রাবণ। অনুভা এখনও ঠায় দাঁড়িয়ে আছে সেখানেই। তার বিস্মিত মুখবয় দেখে ভেতরে ভেতরে বেশ আনন্দ পেল শ্রাবণ। তারা দিয়ে ফের বলল,
এখনো দাঁড়িয়ে আছো কেন? সামান্য চুমুই তো খেলাম, তার রিয়াকশন এখনো কাটেনি। বাকিগুলো প্রয়োগ করতে গেলে তো তোমার মধ্যে যে কি হবে। যাও যাও, দ্রুত চুল মুছে শুকিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে নইলে। লজ্জা শরমের মাথা খেয়ে কি অবলীলায় একের পর এক লজ্জা নামক বান মেয়েটির দিকে ছুঁড়ে মারছে এই ছেলেটা। মুহূর্তেই খুব আফসোস হলো অনুভার। মনে মনে বলল, হায় আল্লাহ, আমায় কেন এর মতো একটু নির্লজ্জ বানালে না তুমি? নির্লজ্জ না হলে এর সঙ্গে তো সংসার করা রীতিমতো অসম্ভব হয়ে যাবে। কলিং বেল বাজার শব্দ হতেই হেল্পিং হ্যান্ড মেয়েটির সদর দরজা খুলে দিল। বেশ কয়েক বছর এখানে কাজ করার দরুন দরজার অপর পাশের মানুষগুলোকে চিনতে অতটা অসুবিধে হলো না তার। স্বামী, সন্তান, পুত্রবধূ এবং নাতনি নিয়ে ভেতরে প্রবেশ করলেন রুবি। ওনারা সকলে সোফায় বসতে হানিফ শেখ এবং শান্তার আগমন ঘটল সেখানে। রুবি এবং ওনার স্বামী আকরাম হোসেন একসঙ্গে সালাম দিলেন তাদের। সালামের জবাব নিয়ে হানিফ শেখ এবং শান্তা বসলেন সম্মুখ সোফায়। কথার মধ্যেই রুবি বলে উঠলেন, শুনলাম শ্রাবণের নাকি বিয়ে দিয়েছেন দুলাভাই, বউ তো নাকি বাড়িতে তুলেছেন। এত কাণ্ড ঘটে গেল, অথচ আমাদের জানানোর প্রয়োজন মনে করলেন না একবার। সে যাই হোক, আপনারা আমাদের পর ভাবতে পারেন, কিন্তু আমরা তো আর তা ভাবি না। তাই সবটা জানার পরেও আর বাড়িতে বসে থাকতে পারলাম না। হাসলেন হানিফ শেখ, বললেন, আসলে কাউকে জানানো হয়নি, তবে সৌহার্দ্য দেশে ফিরে ভাবছিলাম দুই ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠানটা একেবারে সেরে ফেলতে, তখনই না হয় সবাইকে জানাতাম। ওনার কথায় যেন তেমন একটা পাত্তা দিলেন না রুবি। হানিফ শেখ পুনরায় বললেন, তুমি তো সারা বছর ব্যস্ত থাকো, শালিকে তো ব্যস্ততা কমলো। ও মা, আনিকাও দেখছি এসছে। হ্যাঁ, তা তোমার স্বামী কোথায়? সে এলো না কেন? রবির বড় মেয়ে অনিকা মৃদু হেসে উত্তর দিল, ওর কাজের অনেক চাপ খালু, তাই বাচ্চা দুটোকে নিয়ে আমি বাবা মার সঙ্গে চলে এলাম। ওহো, তা ঠিক করেছো। এত সৌজন্য কথা বিরক্ত লাগছে রবির নিকট। এবার শান্তার উদ্দেশ্যে বলেই বসলেন, তা তোমার ছেলে আর ছেলের বউ কোথায় আপা? ডাকো তাদের। নতুন বউ দেখার জন্যই তো এতটা পথ পাড়ি দিয়ে এলাম আমরা। দাঁড়া, আমি নিয়ে আসি ওকে। বলেই পুত্রের কক্ষের দিকে ছুটে গেলেন শান্তা। অনুভার তৈরি হওয়া শেষ, এখন শুধু হাতে সোনার বালা দুটো পড়ছে। শ্রাবণ গেছে গোসল সারতে। বাড়িতে থাকলে সবসময় ছেলেটার গোসলের অনিয়ম হয়, আজও ব্যতিক্রম কিছু ঘটল না। দরজায় নক করে শান্তা জিজ্ঞেস করলেন, বৌমা তৈরি হয়েছো? শাড়ির কুচি ধরে দ্রুত দরজার সম্মুখে এসে দাঁড়ালো অনুভা। নতস্বরে উত্তর দিল, জি। গায়ে ধূসর রাঙ্গা শাড়ি, শরীরে সোনার গহনা। পুত্রবধূর এমন রূপ দেখে চমকালেন শান্তা। আনমনেই বলে উঠলেন, মাশাআল্লাহ। লজ্জায় আড়ষ্ট হলো অনুভা, নুয়ে গেল তার মাথা। মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন শান্তা, বললেন, ছেলের আমার পছন্দ আছে, দুটো ছেলেই চাঁদ পছন্দ করে এনেছে। তা মেহু কোথায়? মেহুকে? শ্রাবণ। ওহ, ও তো গোসল করছে। আচ্ছা, তুমি এসো আমার সাথে, তোমার খালা শাশুড়ি খালু শ্বশুর নিচে অপেক্ষা করছে। বলে অনুভার মাথায় ঘোমটা টেনে দিয়ে নিজের সঙ্গে করে নিচে নেমে যেতে লাগলেন শান্তা। মিনিট দুয়েকের মধ্যেই নিচে এসে পৌঁছালেন শাশুড়ি বৌমা। উৎসুক দৃষ্টিতে অপরিচিত মেয়েটির পানে তাকিয়ে আছে রবি। অধরে কৃত্রিম হাসি ফুটিয়ে সামনের খালি সোফাটা দেখিয়ে বললেন, এখানে বসো। শান্তা ধরে তাকে বসিয়ে দিয়ে নিজেও বসলেন পাশে। তীক্ষ্ণ কণ্ঠে জেরা করার ভঙ্গিতে রবি প্রশ্ন ছুড়ল, নাম কি তোমার? অনুভা। আগে পরে কিছু নেই? অনুভা হাসান। কত দূর লেখাপড়া করেছো? স্নাতক। তা বাড়িতে কে কে আছে? মা, বড় বোন। ভ্রু বাঁকালেন রবি, কৌতূহল নিয়ে শুধালেন, বড় বোনের কি বিয়ে হয়নি নাকি? শ্বশুর বাড়ি রেখে বাপের বাড়ি কি করে? দুলাভাই মারা গেছেন তাই। ও, তা শ্বশুর বাড়ির লোক রাখেনি তাই তো? মহিলার কণ্ঠে বিদ্রুপ খেলে গেল, যা খুব ভালো করেই টের পেল অনুভা। ভেতরে ভেতরে ক্ষুব্ধ হলো সে। নতমস্তক উঠিয়ে এবার সম্মুখ মহিলার মুখশ্রীর পানে স্ত্রী দৃষ্টি রাখল। কৃত্রিম হেসে চাপা স্বরে বলল, তা আমাদের পারিবারিক আর ব্যক্তিগত ব্যাপার, সেসব বলতে আগ্রহ নই আমি। কথাটা শুনতেই উপস্থিত সকলে চমকায়। আধারে ছেয়ে যায় রবির মুখশ্রী। খোঁচা মেরে বললেন, বাহ আপা, তোর পুত্রবধূ দেখি ভালোই কথা বলতে জানে। হানিফ শেখ বিপরীতে বললেন, যা যুগ পড়েছে, কথা না জানলে হয় না। তা তুমি এতদূর বইয়ের জেরা করতে এসছো নাকি শালিকা? বলেই শব্দ করে হাসলেন তিনি। তেলে বেগুনে জ্বলে উঠলেন রবি। বড় বোনের উদ্দেশ্যে বললেন, দেখলে আপা, দেখলে দুলাভাই কিভাবে আমায় খোঁচা মেরে কথা বললেন?
হে মা, খোঁচা মারবো কেন? আমার শালিকা তুমি, শালিকের সঙ্গে একটু রসিকতা করতে পারবো না? দমে গেলেন রুবি। এদিকে শান্তা পড়লেন বিপাকে। কার পক্ষে কথা বলা উচিত তাই বুঝতে পারছেন না তিনি। পুনরায় অনুভার উদ্দেশ্যে রুবি প্রশ্ন ছুড়লেন, তা তোমার বাবা কি করে? বাবা নেই, মারা গেছেন। ও, তা মরার আগে তো কিছু একটা করতেন নাকি? বাবা প্যারালাইজড হয়ে বিছানায় কয়েক বছর পড়েছিলেন। তাহলে সংসার চলতো কিভাবে? চাকরি বাকরি করতে নাকি? মহিলার প্রশ্নগুলো সূচের মতো শরীরে বিচ্ছে অনুভার। প্রশ্নের ধাঁচগুলো বিরক্ত লাগছে তার নিকট। এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে ভেবেই তো এতবার এড়িয়ে গিয়েছেন শ্রাবণকে, অথচ আজ কিনা এসবের সম্মুখীন হতে হচ্ছে তাকে। সন্তপর্ণে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেওয়ার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করলো অনুভা, কিন্তু পারল না। তখনই সেখানে উপস্থিত হলো শ্রাবণ। মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম খালামণি, খালু। আকরাম হোসেন এবং রুবি জবাব নিলেন সালামের। অনুভার পাশের খালি জায়গাটায় আরাম করে বসে পড়ল শ্রাবণ। বলল, তা হঠাৎ সপরিবারে চলে এলে যে? বিশেষ কোনো দিন নাকি আজ? আকরাম হোসেন হেসে বললেন, তুই তো আমাদের না জানিয়েই বিয়ে করে নিলি, কিন্তু আমরা তো আর মুখ ফিরিয়ে বসে থাকতে পারি না, তাই চলে এলাম বউ দেখতে। খালার সঙ্গে সংসার করতে করতে খালু যে তেরা তেরা কথা বলতে শিখে গেছে তা খুব ভালো করে আঁচ করতে পারল শ্রাবণ। অধরের হাসিটা বহমান রেখেই বলল, নিজের ভাই উপস্থিত ছিল না, আবার তোমাদের জানাবো? এত সময় কোথায়? অপমানে থমথমে হয়ে গেল স্বামী স্ত্রীর মুখশ্রী। এর বিপরীতে বিদ্রুপ করেই রুবি বলে উঠলেন, তা তোর বউ বিয়ের আগে চাকরি করতো নাকি? হ্যাঁ করতো, কেন বলো তো? চাকরি করা মেয়ে বিয়ে করেছিস, তা মা সংসারে কাজকর্ম কিছু জানো নাকি? চাকরি করা মেয়েরা তো আবার ঘরের কাজকর্মে ঢেকি হয়। চাকরি করার যোগ্যতা ছিল তাই করেছে, তাছাড়া বউ এনেছি, কাজের লোক তো আর আনিনি। তোমার কথায় খোঁচা খোঁচা একটা ভাইব পাচ্ছি খালামণি। ব্যাপার কি? তুমি কি অসন্তুষ্ট কোনো কারণে? রাগে অপমানে রীতিমতো এবার ভেতরটা কাঁপছে রুবির। বাহিরের একটা মেয়ের সামনে এভাবে কথা শুনতে হলো ওনাকে। ইচ্ছে করলো এখনই এখান থেকে চলে যেতে, কিন্তু তা অসম্ভব। বরং এমন কাজে আরও অপমানিত হতে হবে ওনাকে। শান্তা ছোট বোনের উদ্দেশ্যে বললেন, তুই রাগ করিস না রবি, আমি তো সবার আগে তোকেই জানিয়েছি নাকি? তাছাড়া বৌমা আমার কোন দিক দিয়ে কম নয়। তুই রেগে আছিস তো, তাই তোর এমন লাগছে। দেখতে দেখতে তোরও আমার মতোই বৌমাকে একদম মনে ধরে যাবে। এটাই দেখার বাকি ছিল, শেষমেশ কিনা নিজের বোনও ওই মেয়ের গুণ কীর্তন গাইছে। ভেতরে ভেতরে ঈর্ষায় দগ্ধ হলেও বাহিরে কৃত্রিম হাসলেন তিনি। এক ফাঁকে পুত্রবধূকে নিয়ে স্থান ত্যাগ করলেন শান্তা। দুপুরে খাবারের সময় হয়ে গেছে যে, সব গোছগাছ করে টেবিল সাজাতে হবে তো। দিনের আলো বিলীন হয়ে সন্ধ্যা নামল ধরণীতে। রাত 8:43। রবি আর তার পরিবার চলে গিয়েছে সন্ধ্যার রাস্তা সেরেই। বিছানায় এসে বসে আছে অনুভা। মিনিট দুয়েক আগে মায়ের সঙ্গে ফোন কলে কথা বলে সবার খোঁজ খবর নিয়েছে সে। শ্রাবণ এসে বসলো, কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, খালামণির কথা একদম মন খারাপ করো না রোভা। ওনার কথার ধরনই একটু এমনই। তারপর সব সময় আমাদেরকে উনি নিজ ছেলের দৃষ্টিতে দেখে এসেছেন, তাই না জানিয়ে বিয়ে করা একটু রেগে আছেন। হতাশার শ্বাস ফেলল অনুভা। গম্ভীর কণ্ঠে বলল, সবে তো শুরু, দেখতে থাকো না। একে একে আত্মীয় স্বজন আসবে আর এমনভাবে ইন্টারভিউ নিতে থাকবে। কজনকে ঠিক কদিন সামলাবে তুমি? এমন পরিস্থিতিতে পড়তে হবে জেনেই তো আমি বারবার এগোতে তোমায় নিষেধ করেছি, কিন্তু তুমি তো নাছোড়বাঁধা পুরুষ। তার ডান হাতের ওপর নিজের বাম হাতটা রাখলো শ্রাবণ। ভরসার কণ্ঠে বলল, যতজনকে প্রয়োজন ততজনকে থামিয়ে রাখবো। তোমার বাবার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার শুধু তোমাকে প্রয়োজন ছিল, আর আমি তোমাকে পেয়েও গেছি নোভা। তোমার বাবা মা জানেন সবকিছু? ইতস্ত বোধ করল শ্রাবণ। কপালে সরু ভাঁজ পড়ল, কণ্ঠে নেমে গেল খাদে। বলল, বাবা জানে, কিন্তু মা তেমন কিছু জানে না। যেদিন বিয়ে হলো সেদিনই মা তোমায় প্রথম দেখেছিল, আর নামও জেনেছিল সেদিন। তারপরেও তোমার বাবা রাজি হলো কি করে? ঘটনাটা এত জটিল বানানোর কি আছে নোভা? পৃথিবীতে কেউই সাধু কিংবা দুধে ধোয়া তুলসী পাতা নয়। প্রতিটি মানুষের ব্যাকগ্রাউন্ড ঘাটতে গেলে কিছু না কিছু খারাপ পাওয়া যাবে। এখন মূল কথা হচ্ছে এই খারাপের মধ্যে কারোটা প্রকাশ পায়, আবার কারোটা পায় না। নিজের স্ত্রী সন্তানদের সুখ দিতে গিয়ে ভদ্রলোক না হয় অপরাধ করেই ফেলেছে, তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত শাস্তিও ভোগ করে গিয়েছে। মৃত্যুর পরে কি হবে তা আল্লাহ জানেন। তোমরাও তো কম সাফার করোনি, তাহলে বাবাকে জানানোর প্রয়োজন ছিল, বিদায় জানাতে হয়েছে। আর মাকে জানায়নি।
এই ব্যাপারটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি বলেই জানাইনি। পূর্বের ন্যায় নীরব বসে রইল অনুভা। শ্রাবণও তার বাহু ধরে নিজের পানে ঘুরালো তাকে। কপলে আলতো করে হাত রেখে বলল, আমাদের পরিচয়টা পারিবারিকভাবে হয়নি নভা, বরং যখন আমাদের দুজনার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, তখন কেউ কারো পরিবার সম্পর্কে জানতাম না আমরা। তাহলে এখন যখন আমরা মিলিত হয়েছি তখন কেন এসব নিয়ে ভাববো? ভুলে যাও অতীত। অতীত নিয়ে ভেবে ভেবে কখনো কেউ বর্তমানে সুখী হতে পারে না। গাঢ় দৃষ্টিতে সম্মুখে বসা পুরুষটির চোখের পানে চেয়ে কথাগুলো মনোযোগ সহকারে শুনল অনুভা। তারপর আলতো করে তার বুকে মাথা ঠেকিয়ে বুজে নিল চোখ। আনমনে বলে উঠল,